আসসালামু আলাইকুম প্রিয় এফআরসিবাসী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সুস্থ নাই আর কি, আর গলার অবস্থা ভালো না, শরীরে অনেক জ্বর। আহ, কাহিনী যেটা হইলো সেটা হচ্ছে আজকে কোনো ক্লাসই নেই নাই, কিন্তু তোমাদের ক্লাস তো ক্যান্সেল করা যায় না। তারপরও আমি আজকে চেষ্টা করব নিজের সর্বোচ্চটুকু দিয়ে ক্লাস শেষ করার জন্য। আর যদি একান্তই না পারি, অ্যাটলিস্ট একটা টপিক হলেও তোমাদের যাতে আমি পড়াইতে পারি, কারণ আমাদের 3টা টপিক আটকে আছে। তোমরা জানো যে একটা পূর্ণাঙ্গ ক্লাস এবং কপোতাক্ষ নদ আর আজকে। তো আমি চেষ্টা করবো আর কি, হ্যাঁ, দেখি কতক্ষণ টিকতে পারি আমি। তোমরা যুক্ত হয়ে যাও। মূলত আজকের দিনকার 2টা টপিক হচ্ছে একটা গল্প, মানে একটা ভ্রমণ কাহিনী। হ্যাঁ, আমরা তো জানি মোটামুটি এগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। এই যে একটা হচ্ছে প্রবাস বন্ধু, আরেকটা হচ্ছে কবিতা, যে কবিতা হচ্ছে আমি কোনো আগন্তুক নই। হ্যাঁ, এখন একটু যদি খেয়াল করো, এই আমি কোনো আগন্তুক নই যে কবিতাটা, হ্যাঁ, এটা এসএসসির জন্য ভালো গুরুত্বপূর্ণ। এই কবিতাটা এসএসসির জন্য ভালো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর প্রবাস বন্ধু এটা অত একটা গুরুত্ব রাখে না, বিধায় আমি এখানে 2 স্টার দিলাম। অত একটা গুরুত্ব রাখে না বলতে জিনিসটা এরকম যে ধরো তোমাদের বোর্ড আছে 9টা বোর্ডের ভিতরে ম্যাক্সিমাম দেখা যাবে 4টা বোর্ডে বা 3টা বোর্ডে প্রবাস বন্ধু থাকতে পারে, কিন্তু আমি কোনো আগন্তুক নই এটার কথা যদি আমি বলি, অ্যাটলিস্ট 6টা বোর্ড বা 7টা বোর্ডে এটা আসা উচিত। আমি কোনো আগন্তুক নই এবং সেই দিন এই মাঠ। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই দিন এই মাঠ তো গতদিন আমরা শেষ করছি। আজ আমরা শুরুতে কি করব, প্রবাস বন্ধু পড়াবো। তো তোমরা এটা আগে থেকে জানতা যে আমি এফআরসিতে কবিতা বা গল্প লাইন বাই লাইন পড়াই না, কিন্তু এবার যেহেতু তোমার সাথে আমাদের সম্পর্কটা একটু বেটার এবং ভালো, এটা আমি সবসময় স্বীকার করছিলাম যে 2024-25-এ যে বেবিটা আমরা পাইছিলাম, তাই না, 2024 এবং 25 সাল, অর্থাৎ তোমরা তো 2024 সালে 9-এ এবং 25 সালে 10-এ পড়ছো, এখন তো তোমরা ওল্ড 10 হয়ে গেছো। তার মানে এসএসসি 26 ব্যাচের যেই বেবি কোর্সের স্টুডেন্ট, হ্যাঁ, তাদেরকে আমার আগাগোড়া অনেক বেশি ভালো লাগতো এবং আমি ক্লাসে অনেক স্বীকার করছি এই জিনিসটা। তো এই কারণে আমার মনে হইলো যে না থাক, আমার সাথে যদি ওরা রিডিং না পড়ে বা আমার সাথে যদি ওরা রিভিশন না দেয়, তাহলে ওরা হয়তো বা বাসায় রিভিশন দিবে না। হ্যাঁ, একা একা রিভিশন দিবে না, ওরা একটু ফাঁকিবাজি করতে পারে, তো এটা আমি হইতে দিতে পারি না। তো আমি রিডিং পড়ানো শুরু করি এবং প্রত্যেকটা টপিকই তোমাদেরকে রিডিং পড়ায় পড়ায় সৃজনশীল এমসিকিউ ক খ দাগাই দিছি। ঠিক আছে, তো এখন তোমরা একটু রেডি হও। হ্যাঁ, আর আমার শরীর খারাপ, নর্মালি সিজন চেঞ্জ হইলে এরকম লাগে। আর তোমরা জানো যে আমাদের আসলে অনেকগুলা ক্লাস থাকে একটানা, তো সেক্ষেত্রে গলায় একটু চাপ আছে, আবার শরীরে অবস্থাও খারাপ। হ্যাঁ, তো এখন আর এদিক ওদিককার কথা না বলে চলো আমরা প্রবাস বন্ধুটা শুরু করি এবং লাইন বাই লাইন ধরে ধরে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আসো শুরু করতেছি প্রবাস বন্ধু দিয়ে। সৈয়দ মুজতবা আলী এটা লিখছেন। আচ্ছা, এখন প্রবাস বন্ধু কথাটার অর্থ যদি আমরা একটু চিন্তা করার চেষ্টা করি, এটা অনেকটা ওই যে মনে আছে অতিথি স্মৃতি পড়ছিলাম আমরা ক্লাস 8-এ, একটা গল্প ছিল না, অতিথির স্মৃতি বলতে অতিথিটা কে ছিল বলতো? একটা প্রাণী ছিল, একটা চতুষ্পদী প্রাণী ছিল বা একটা কুকুর ছিল। এই রচনায় প্রবাস বন্ধু বলতে তোমার সমকক্ষীয় কেউ না। সমকক্ষীয় মানে বলতে এটা বোঝায় যে তুমি ডেজিগনেশন ওয়াইজ, ধরো তুমি একজন শিক্ষক, তোমার একজন শিক্ষক বন্ধু, এরকম না। এমন একটা মানুষ যেই মানুষের আতিথেয়তায়, মানে ধরো আতিথেয়তা বলতে আমি কিভাবে বুঝাবো, যে তার হসপিটালিটিতে তুমি এতই মুগ্ধ হইছো যে তুমি তোমার ডায়েরিতে, একটা ভ্রমণ কাহিনীর ডায়েরিতে তুমি লিখছো প্রবাস বন্ধু, মানে প্রবাসে বসবাসরত এক ব্যক্তি। তাহলে এখানে আমি যদি একটু লিখি, এটা তোমরা আমার সাথে ফাইনাল টাইমের মতো একবার রিভিশন দিয়ে দাও। প্রবাসে বসবাসরত এক ব্যক্তি। হ্যাঁ, এক ব্যক্তি যিনি কিনা একজন ভৃত্য ছিল। ভৃত্য এটা অ্যাকচুয়ালি চাকর অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এখানে আসলে আমরা চাকর অর্থে ধরবো না। ঠিক আছে, কারণ সেই মানুষটাকে লেখক যথাযথ সম্মান দিছে। ক্লিয়ার হইছো? আচ্ছা, এখানে যে জিনিসটা আমরা পাবো, এখানে আমরা এই প্রবাস বন্ধু থেকে যেই শিক্ষাটা নিতে পারি, হ্যাঁ, যেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, এই শিক্ষাগুলোর ভিতরে প্রথমটাই হবে
আতিথেয়তা। আতিথেয়তা। আতিথেয়তা কথাটার অর্থ হচ্ছে অতিথি পরায়ণতা। এই অতিথি উচ্চারণ করার টাইমে যেমন অতিথি হয়ে যায় আমার, হ্যাঁ, অতিথি পরায়ণতা, সেটাকে আমরা আতিথেয়তা বলি। তারপরে সেই ব্যক্তি থেকে একটা সরলতা আমরা পাবো। সরলতা বলতে কি জানো? তার মনে কোনো মায়ের প্যাচ নাই, মানে সিম্পলিসিটি পাবো আমি তার থেকে। এবং তার থেকে আমরা একটা দেশপ্রেমের একটা ব্যাপার পাবো, দেশপ্রেম। ওকে, এইটা আমাদেরকে শিক্ষা দিবে রচনাটা। এখন তোমরা যারা সৈয়দ মুজতবা আলীকে চেনো না, তিনি অনেক শিক্ষিত একজন ছিলেন এবং সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের যে সকল ডিগ্রিধারী, মানে শিক্ষিত ডিগ্রিধারী ব্যক্তি আছে তাদের সমকক্ষ ছিল, মানে অনেক শিক্ষিত ছিল। যেমন তুমি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো ডিগ্রি হোল্ডার বলতে পারো না, তার কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছিল না। সে বিশ্বকবি, বাট তার প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছিল না। কাজী নজরুল ইসলাম, তার প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছিল না। কিন্তু সৈয়দ মুজতবা আলী ইনি কিন্তু অনেক শিক্ষিত ছিল। আবুল ফজল ইনি অনেক শিক্ষিত ছিল। তো তিনি দেখো ইন্টারমিডিয়েটে সৈয়দ মুজতবা আলীর একটা রচনা তোমরা পাবা, আমি একটু বলি, সেটার নাম হচ্ছে গন্তব্য কাবুল। হ্যাঁ, গন্তব্য কাবুল। মূল কথা হচ্ছে আমরা যখন এই রচনাটা পড়বো, প্রবাস বন্ধু, প্রবাস মানে তো বিদেশ, এই বিদেশ আসলে কোন দেশ? এই বিদেশটা হচ্ছে অ্যাকচুয়ালি আফগানিস্তান। আফগানিস্তান, ওকে, আফগানিস্তান। এখন এই আফগানিস্তান সম্পর্কে তার একটা লেখা আছে, গন্তব্য কাবুল। গন্তব্য কাবুলে আফগানিস্তানে পৌঁছানোর আগে তার সাথে যা ঘটছিল সে কিন্তু এই জায়গায় লিখছে। এটা ইন্টারমিডিয়েটের বইয়ে পাবা, এইচএসসির বইয়ে পাবা, আর অনেক বড় রচনা কিন্তু এটা। এসএসসি লেভেলে কিন্তু এটা পড়তে হচ্ছে না তোমাদের। হ্যাঁ, এবার একটু খেয়াল করো তোমরা। দাঁড়াও, একটু গলা ব্যথা করতেছে, নিচের থেকে একটু গরম পানি টানি পাঠাইতে বলি। এক মিনিট, না বেশিক্ষণ টিকতে পারবো না। জীবনটা জানি কেমন হয়ে গেছে, বুঝছো? এখন আল্লাহ তাআলার কাছে সুস্থতা ছাড়া চাওয়ার না আর কিছু নাই, কারণ আল্লাহ তাআলা সবই দিছে। ওকে, আসো একটু খেয়াল করো। আচ্ছা, সৈয়দ মুজতবা আলী 13ই সেপ্টেম্বর 1904 সালে জন্মগ্রহণ করেন। তো মূলত 1903 সালে, হ্যাঁ, কয়েকটা ঘটনা ঘটে। কয়েকটা ঘটনা ঘটে বলতে 1903 সালে কে জন্মগ্রহণ করে এই প্রশ্নটা তোমাদের কাছে একটু করে গেলাম। হ্যাঁ, কে জন্মগ্রহণ করেন? আচ্ছা, এই একটা প্রশ্ন। ওকে, আসামের শ্রীহট্ট কথাটার অর্থ হচ্ছে সিলেট, এর করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়ালেখা করেন। শ্রীহট্ট সিলেটের পূর্ব নাম। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1926 সালে একটা কবিতা আছে, বাসন্তী কবিতা। এই বাসন্তী কবিতাটা লিখছিল হচ্ছে সুফিয়া কামাল, সেটাও প্রকাশিত হয়েছিল। আফগানিস্তানের কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু। দয়া করে এই যে পেশা জীবন, যাদের পেশা জীবন লেখা আছে বইতে, হ্যাঁ, বা কর্মজীবন, এইটা একটু তোমরা দাগায় রাখবা। এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে, বার্লিন মানে জার্মানির, অধ্যয়ন করেন। 1932 সালে সুফিয়া কামালের প্রথম হাজবেন্ড সৈয়দ নেহাল হোসেন মারা গেছিল এবং সৈয়দ নেহাল হোসেন মারা যাওয়ার পর তাকে উদ্দেশ্য করে তিনি একটা কবিতা লিখছিল, তাহারেই পরে মনে, যেটা ইন্টারের সিলেবাসে আছে। 2025 সালের বই অনুসারে এটা 283 নাম্বার পেজে আছে। খুব সুন্দর 30 লাইনের একটা কবিতা। কবিতাটা কিন্তু খুব সুন্দর শুরু হয়, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। খুব সুন্দর একটা কবিতা আছে। 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট বলতে তার নামের পর তখন পিএইচডি এই ডিগ্রিটা অর্জিত হয়। কর্মজীবনে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও মহীশূরের বারোদা কলেজে অধ্যাপনা করেন। হয়তোবা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমরা অনেকেই জানো, অনেকের নামের সাথে এটা থাকে। তিনি 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এই কলেজটাও কিন্তু অনেক বিখ্যাত। তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়েছিল। পরে তিনি বিশ্বভারতীর রিডার হিসেবে নিযুক্ত হন। সৈয়দ মুজতবা আলী নিজস্ব এক গদ্যশৈলীর নির্মাতা। এই কথাটার অর্থ হচ্ছে তার লেখার আলাদা একটা স্টাইল ছিল, তার লেখার আলাদা একটা স্টাইল ছিল, সে নিজের একটা স্টাইল মেনটেন করতো। বিভিন্ন ভাষায় বুৎপত্তি মানে কিভাবে এটা হইছে। হ্যাঁ, এবার একটু দেখো সুফিয়া কামাল মাইয়া
এবার দেখো, অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী। রসগ্রাহী কথাটার অর্থ কি জানো? রসগ্রাহী মানে হচ্ছে মজাদার, মজাদার। তার উল্লেখযোগ্য রচনা গ্রন্থের ভিতরে এই যে দেশে বিদেশে, এইটা তোমার মনে রাখতে হবে, কারণ এই দেশে বিদেশে আমাদের এই রচনা যদ্দূর সম্ভবত সোর্স বুক 15 খণ্ড থেকে নেওয়া হয়েছে। তারপর আছে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম। এই উপন্যাসটা তোমরা হয়তোবা অনেকে পড়বা ফিউচারে। 1974 সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, ডান, দাগাদাগি হইছে। এবার একটু আসো, আচ্ছা এইবার আমরা চলে যাব পাঠ পরিচিতিতে, কারণ যে কোনো রচনা পড়ার আগে তোমাদেরকে একটা সিস্টেম বলছিলাম যে অবশ্যই পাঠ পরিচিতিটা পড়বা। হ্যাঁ, আসো পড়াই। এখন পাঠ পরিচিতিতে কি বলতেছে দেখো, বলতেছে প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলীর, যেটা বললাম দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ কথাটার অর্থ হচ্ছে 15তম চ্যাপ্টার। এই 15তম চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে প্রতিবেশী দেশ আফগানিস্তান। এখন প্রতিবেশী দেশ কিন্তু আসলে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে মায়ানমার, ইন্ডিয়া, এই দুইটাই তো, আশেপাশে তো অন্য কোনো দেশ নাই। এখন প্রতিবেশী দেশ বলার উদ্দেশ্য হচ্ছে তিনি যখন এটা রচনা করেন 1935 সালের দিকে, তখন আসলে আমরা ভারতবর্ষের মধ্যে ছিলাম, আর তোমার হচ্ছে আফগানিস্তানটা পাশেই ছিল আর কি। এবার বলতেছে দেখো, প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ ও সেখানকার মানুষের সহজ সরল জীবনচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মক ভাবে ফুটিয়ে তুলছে। এইটা আমাদের লাগবে। হ্যাঁ, এটা লাগবে কিভাবে? এটাকে বলা হয় ফানি ওয়েতে বা হিউমারাস ভাবে, ফানি ওয়ে, হ্যাঁ, অথবা হিউমার যুক্ত করে তিনি এটা বর্ণনা করছে। লেখকের আফগানিস্তানে বাসের আংশিক অভিজ্ঞতার পরিচয় আছে এখানে। আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকট মানে তোমরা হয়তোবা জানো যে খুবই কাছে খাজা মোল্লা নামক গ্রামে বাসের সময় আব্দুর রহমান তার সেবক ছিল, তোমরা এটা বলতে পারো, সেবক ছিল একজন, তার দেখভালের দায়িত্বে ছিলেন। আফগান আব্দুর রহমানের চরিত্রের ভিতরে যা যা পাওয়া যায় এইটা তোমরা 100% মনে রাখবা। এটা মনে রাখার পর একটু দেখো, এটা বহুপদী এমসিকিউর জন্য দাগায় রাখো, বহুপদী এমসিকিউর জন্য। ওকে, আব্দুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। আফগানিস্তানের প্রস্তর ভূমি, প্রস্তর কথাটার অর্থ কিন্তু পাথর, হ্যাঁ, পাথর ভূমি এবং বরফ শীতল জলবায়ু এখানে আকর্ষণীয়। প্রবাসবন্ধু গল্পটি আমাদের দৃষ্টিকে প্রসারিত করাটার অর্থ কি জানো? আমাদের মন মানসিকতাকে বড় করে। এটা আমাদের মন মানসিকতা, হ্যাঁ, মন মানসিকতাকে বড় করে তোলে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ ও সমাজ সংস্কৃতিকে ভাবতে শেখায়। সো ডান, আশা করি। ওকে, সৃজনশীল লিখতে একটু প্রবলেম হয়, কারণ কি জানো, আমরা আসলে খুব কম পড়ি, আমরা শব্দার্থও কম জানি, আমরা ভোকাবুলারি কম জানি, এই কারণে। এইবার আর দেরি না করে, মাত্র 12 মিনিট খরচ হয়েছে আমাদের। এবার আসো আমরা মূল রচনাটা পড়বো। ঘন্টাখানেক 40 মিনিট মতো আমাকে এখন ফুল ফোকাসটা তোমাদের দিতে হবে। হ্যাঁ, আজকে হয়তোবা একটু মানে করতে পারবো না, কি বলে, মজা করতে পারবো না গলায় প্রেশারের কারণে, তোমরা একটু আজকে আমাকে ক্ষমা করো। হ্যাঁ, এবার একটু দেখো, গল্পটা শুরু হচ্ছে এখানে। দেখো, আফগানে পৌঁছানোর পরে, হ্যাঁ, আফগানে ল্যান্ড করার পর, আসলে বিমানে যায় নাই সে, হ্যাঁ, ল্যান্ড করার পর কি হলো একটু খেয়াল করো। বাসা পেলাম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। এই যে এখানে যে সংখ্যাবাচক তথ্যটা আছে না, এই সংখ্যাবাচক তথ্য যত রচনায় পাবা, হ্যাঁ, সবগুলা মনে রাখতে হবে। খাজা মোল্লা গ্রাম মানে 2.5 মাইল দূরে। ওকে, এবার একটু খেয়াল করো, শীত তো লাগে না রে, এই রুমে অনেক হিট, বোর্ডের একটা হিট আছে, লাইটের একটা হিট আছে, এসি দিলেও দেখা যায় যে 22-23 দিলেও আমাদের গরম লাগে। এবার কি বলতেছে, আচ্ছা, বাসার সঙ্গে চাকরও পেলাম। এই চাকরটাই কিন্তু এই গল্পের প্রবাস বন্ধু। ওকে, এই যে এটাই কিন্তু আমাদের প্রবাস বন্ধু। ওকে, এবার একটু দেখো, অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, এটা তুমি তার কি বলবে, বস হিসেবে ধরতে পারো এটাকে, এটা হচ্ছে তার বস। হ্যাঁ, প্রিন্সিপাল জিরার, এটা কিন্তু তার নাম, সে জাতে ফরাসি। ফরাসি কথাটার অর্থ কিন্তু তিনি একজন ফ্রেঞ্চ নাগরিক। ওকে, কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান। কায়দা মাফিক কথাটার অর্থ কি? ফর্মালিটি,
ফর্মালিটি, হ্যাঁ ফর্মালিটি রক্ষা করতে, রক্ষা করতে। ওকে, সে বলল এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতা বুরুশ থেকে খুন খারাপি। এইটা লাগবে, এইটা লাগবে, এইটা তোমাদের এই রচনার প্রথম অনুধাবনমূলক কোয়েশ্চেন। অনুধাবন, এটার অ্যান্সার কি হবে? যে ছোট বড় সব কাজে পারদর্শী, ছোট বড় হ্যাঁ সব কাজে কি পারদর্শী, এমন একজনকে দিছে। তো স্বাভাবিকভাবে নতুন একটা পরিবেশে গেলে এমন একটা মানুষেরই তো প্রয়োজনীয়তা আমরা অনুভব করি, তাই না? আচ্ছা, এবার একটু দেখো কি বলতেছে। জিরাজ সাহেব অর্থাৎ ইনি হরফুন মহলা, এইটা লাগবে তোমাদের শব্দার্থ বা ক টাইপ কোয়েশ্চেনে এই প্রশ্নগুলা খুব আসে, অর্থাৎ সকল কাজের কাজী। জিরাজ সাহেব কাজের লোক, কাজের লোক মানে ব্যস্ত লোক, মানে ভেরি বিজি ম্যান, ভেরি বিজি, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচ্চা করে কাটান। ঝগড়া বচ্চা করাটার অর্থ কি জানো? যে ডিবেট করে কাটান কোনো না কোনো বিষয়ে। কাবুলে এরই নাম কাজ। কাবুলে কার নাম কাজ? যে সারাদিন মন্ত্রীর দপ্তরে গিয়ে কোনো কিছু বা কোনো বিষয় নিয়ে তর্ক করা। ওরভয়া, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। ওরভয়া মানে কি? এটা একটা গ্রিটিংস। ওরভয়া মানে কি? এটা হচ্ছে একটা গ্রিটিংস। এই গ্রিটিংসটা দিয়ে সে কি চলে গেল এবং বলল ওকে ফাইন, আপনি রেস্ট নেন, বিকালে আপনার সাথে দেখা হবে। এবার একটু দেখো, ওকে বলতেছে কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি। এখন নরদানব বলার কারণ কি, এই প্রশ্নটা তোমাদের আসবে বহু নির্বাচনীতে, এবং আমার কথাগুলো যদি কেউ নোট ডাউন করে রাখতে পারো তোমাদের কিন্তু খুব খুব উপকার হবে। যে যে কথাগুলো আমি মুখে বলতেছি এইভাবেই প্রশ্ন পাবা, দেখো ইনশাআল্লাহ। কি বলতেছে দেখো, নরদানব কথাটার অর্থ কি? নরদানব মানে অতিকায় মানুষ, অতিকায় বা বৃহৎ, অতিকায়, হ্যাঁ অতিকায়। অতিকায় কথাটার অর্থ কি? যে বৃহৎ মানুষ দেখছে। এটা হচ্ছে তাদের সাইজের কারণে, সাইজ এর কারণে, এটা একটু লাগবে তোমাদের, হ্যাঁ। তার একটি হচ্ছে আব্দুর রহমান। পরে ফিতে দিয়ে মেপে দেখেছি 6 ফুট 4 ইঞ্চি। এটা আরেকটা সংখ্যাবাচক তথ্য এবং এটা তোমরা এমসিকিউর জন্য পড়বা। উপস্থিত লক্ষ্য করলাম লম্বায় মিলিয়ে চওড়ায় অনেক বড়, দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে আসছে একেবারে। এই যে ওই যে একটা ইতিহাস আছে, ওই যে আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্সিয়ার খিলজি আছে না, ওর হাত বলে একটু একটু মানে একটু চওড়া ছিল আমাদের তুলনায়, হ্যাঁ। এবার দেখো আব্দুর রহমানের হাতও এত লম্বা, হাঁটু পর্যন্ত নামা যায়, তোমার হাত কিন্তু হাঁটু পর্যন্ত নামে না। এবার কি বলতেছে দেখো, আঙ্গুলগুলো দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে। এখন মর্তমান কলা, এটা কলার একটা জাত। এটা কি? এটা কলার একটা জাত, হ্যাঁ, যেটা মায়ানমারে হয়। কই হয়? এটা হচ্ছে মায়ানমারের একটা জাত এবং অনেক বড় বড় কলা। মায়ানমার, হ্যাঁ, বা মিয়ানমার। আচ্ছা, তোমরা অগ্নিসাগর কলা দেখছো? হ্যাঁ, যারা লেখাপড়া করো না তাদের বাসায় অগ্নিসাগর কলা পাঠাই দিবনি 1 ডজন। আচ্ছা, এটার কারণ কি জানো? বড় হওয়ার কারণে, তার হাতের নখগুলো অনেক বড় 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 হবাই। ওকে, এবার দেখো পা দুখানা ডিঙি নৌকার সাইজ। এখন ডিঙি নৌকা, ডিঙা থেকে হয়েছে ডিঙি, এটা মানে কি? যে ছোট ছোট বড় ছোট নৌকার মতো। ওকে, এবার কি বলতেছে, কাঁধ দেখে মনে হলো আমার বাবুচি আব্দুর রহমান না হয়ে সে যদি আমার আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারতো। আচ্ছা, আমির কথাটার অর্থ হচ্ছে নেতা, নেতা। এই ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো আমার বডিগার্ডকে দেখে মনে হইতেছে সে আমার মালিক, এত উঁচা লম্বা। সে বলতেছে এ যদি আমার বাবুর্চি না হইতো, আমার রাধুনি না হয়ে আমার আমির যদি হইতো, আমার বস যদি হইতো, তবে এর সাথে আমি পুরো আফগানিস্তান চষে বেড়াইতে পারতাম। এবার কি বলতেছে দেখো, আচ্ছা এ কান ও কান জোড়া মুখ হা করলে চওড়া চৌড়ি কলা গিলতে পারবে। আমরা কলা খাই এমনে, ওই এমনে খাইতে পারবে। কি উদাহরণ দিছে। এবার কি বলতেছে দেখো, আচ্ছা এব্রো থেব্রো নাক কপাল নি, পাগড়ি মাথায় থাকায় আকার প্রকার ঠাহর হলো না। ঠাহর কথাটার অর্থ হচ্ছে আন্দাজ করতে পারলাম না। ওকে, আন্দাজ হলো না, তবে আন্দাজ করলাম বেবি সাইজের হ্যাটও কান পর্যন্ত পৌঁছাবে। আচ্ছা, এবার কি বলতেছে দেখো, রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের মতো
চেহারা হইছে। রিলিফ ম্যাপ মানে হচ্ছে উঁচা নিচা, মানে তুমি বলতে পারো আনস্মুথ। হ্যাঁ, আনস্মুথ। শীতকালে আমাদের চেহারা সুরত কি ঠিক থাকে? ঠিক থাকে না। দুই গালকে কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, কিন্তু এমন কার বুকের পাঠা আছে? বুকের পাঠা কথাটার অর্থ কি? যে এত সাহস আসলে আছে কার, যে তোমার কি বলে ওরে থাপ্পড় মারবে। ওরে থাপ্পড় মারার সাহস কি কারোর আছে? ও এত উচ্চা লম্বা। রুজ তো মাখবার কথা না। রুজ কথাটার অর্থ কি? রুজ কথাটার অর্থ হচ্ছে প্রসাধনী সামগ্রী, বা এটাকে তোমরা ক্রিম হিসেবে ধরতে পারো। ওকে, আচ্ছা। পরনে সিলভার কুর্তা আর ওয়াচ কিট। সিলভার মানে তো তোমরা জানোই, সিলভার মানে হচ্ছে প্যান্ট পাজামা। হ্যাঁ, আচ্ছা। কুর্তা এটা হচ্ছে তোমার ড্রেসটা, উপরের পার্টটা। আচ্ছা, আর ওয়াচকিট কথাটার অর্থ কি জানো? ওয়াচকিট এক ধরনের হচ্ছে, এটা তোমরা কোটি ধরতে পারো, এক ধরনের কোটি। হ্যাঁ, এই কোটিটা হচ্ছে গলা ফাড়া একটা কোটি। এখন ওকে, আচ্ছা। এবার একটু দেখো, এখন ওদের এটা ট্রেডিশনাল ড্রেস ছিল। এটা কি? এটা ওদের ট্রেডিশনাল ড্রেস। ওকে, এটা সে পরিহিত ছিল। আচ্ছা, তো আমরা নরমালি এখান থেকে কি পেলাম জানো? আব্দুর রহমানের একটা খুব সুন্দর বর্ণনা পেলাম। ওকে, এবার কি বলতেছে দেখো, ঠোঁট দুটো দেখতে পেলাম না। ঠোঁট দুটা দেখতে পায় নাই, কারণ কি? মাথা নিচু করে থাকায়। একটু লিখে রাখতে পারো যে মাথা হেড করে থাকায়, হেড করে রাখায়। কি ব্যাপার, এটা এরকম বোর্ড এরকম করতেছে কেন? ওরও কি জ্বর আসছে নাকি? হ্যাঁ, বোর্ডেরও কি জ্বর আসছে? আচ্ছা, এবার একটু দেখো। আচ্ছা, সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। এটা না সে মজা করে বলছে। এটা কি করে বলছে জানো? এটা কৌতুক করে বলছে। কৌতুক, হ্যাঁ, কৌতুক। এই কৌতুকটা কেমন? ধরো আমরা ওই যে কিছু কিছু দুষ্টু বালকেরা থাকে না, মেয়েরা রাস্তা দিয়ে যখন হাইটে যায়, ও এমনি তাকায় থাকে, এই যাইতেছে 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 যাইতেছে, এইভাবেই পুরো লুকটা দিতে দিতে থাকে। মানে ওর অপরূপ রূপ থেকে সে ওর চোখ নজরই সরাইতে পারতেছে না। তো এখানে মজা করে বা কৌতুক করে লেখক বলতেছে যে ও যেদিন মাথা নিচু করেছিল, ও হয়তোবা কার্পেটের সৌন্দর্য থেকে বের হইতে পারেনি, এর জন্য সে কার্পেটের দিকেই তাকায় আছে। আচ্ছা, যদিও এটা একটা গুরু ভক্তি আর কি, থেকে ফেরাতে পারেনি, গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানে নাকি এই ধরনের একটা সংস্কার আছে। সংস্কার কথাটার অর্থ কি? একটা এথিক্স আছে। এটা কি? একটা এথিক্স। এথিক্স কথাটার অর্থ কি বলতো? এথিক্স কথাটার অর্থ হচ্ছে এক ধরনের ভক্তি। এই ভক্তিটা গুরুজনরা যদি কেউ সামনে থাকে, তবে গুরুজনদের দিকে চোখ তুলে তাকায় তারা কথা বলে না। এই কমন ভক্তিটা কিন্তু আমাদেরও আছে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখো। ওকে, এবার কি বললো? ভালো কথা। তবে তার নয়নে ভাবের খেলা গোপনে দেখেছি। কি দুষ্টু লেখক! আব্দুর রহমানের চোখের খেলা সে দেখছে, দেখে প্রেমে পড়ে গেছে। দুষ্টু। দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তোয়া ভেসে উঠেছে। চিনেমাটির ডাবর মানে হচ্ছে পাত্র, পাত্র। আর পান্তো কথাটার অর্থ হচ্ছে এক ধরনের মিষ্টান্ন, এক ধরনের মিষ্টান্ন। ওকে, জরিপ করে ভরসা পেলুম, ভয় হলো। একটা লোক ভীমসেনের মতো রান্না করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, যদি কোনোদিন এই লোকটা বিগড়ে যায় মানে কি? আমার কথা না শোনে, আমার কথা বিপক্ষে চলে যায়। হ্যাঁ, যে আমার বিপক্ষে যদি চলে যায় তবে আমার কি হবে? মানে সে মনে মনে একটু ভয় করতে লাগলো যে এখন ওকে, এখন হচ্ছে সে বলতেছে যে কখনো যদি সে বিগড়ে যায় তাহলে আমার কি হবে? ও তো আমারে খায় ফেলাবে। এখন তোমরা এই ভীমসেন, এই ক্যারেক্টারটা, তোমরা একটা ক্যারেক্টার আছে ভীম, তোমরা আবার ছোটা ভীম ভাইবো না। মহাভারতে একটা ক্যারেক্টার আছে মহাভারত। এখন মহাভারত কিন্তু একটা প্রাচীন মহাকাব্য, হ্যাঁ, যেখানে কৌরবদের মহাকাব্য। আচ্ছা, পাণ্ডব এবং কৌরবদের যেখানে যুদ্ধ আছে। এখন পঞ্চ পাণ্ডব আছে মহাভারতের, 5টা ক্যারেক্টারকে একসাথে বলা হয় পঞ্চ পাণ্ডব। হ্যাঁ,
এই পঞ্চ পাণ্ডবের যে দ্বিতীয় বীর ছিল, পাণ্ডব মানে বীর, এই দ্বিতীয় বীর যে ছিল তার নাম কি ছিল জানো? তার নাম ছিল হচ্ছে ভীম। এবং এই ভীম, হ্যাঁ, বিদ্রোহী কবিতাতেও পাবা। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, এটা ইন্টারের বইয়ের বিদ্রোহী কবিতার 12 নাম্বার লাইন আমি তোমাদেরকে বললাম। তো এই ভীম ছিল মহাভারতের দ্বিতীয় পাণ্ডব। বলা হয় তার ভিতরে 100 হাতি থেকে 1000 হাতি যে কম মাইন্ড শক্তিটা থাকে, এটা ভীমের মধ্যে ছিল। আর তোমরা হয়তো নামও শুনছো যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 জনকে একসাথে পঞ্চপাণ্ডব বলা হয়। আচ্ছা, তো এখানে আব্দুর রহমানকে কিসের সাথে তুলনা করা হলো? আব্দুর রহমানকে তুলনা করা হলো হচ্ছে ভীমসেনের সাথে। হ্যাঁ, ভীমসেন কি করবে? রান্না করবে এবং প্রয়োজনে তাকে শত্রুর হাত থেকে বাঁচাবে। এবার একটু দেখো, রহমানকে জিজ্ঞেস করলাম পূর্বে কোথায় কাজ করেছো, মানে তার ব্যাপারে তার জানতে ইচ্ছা হয়েছে অনেক। ঠিক আছে, সে কি বলতেছে দেখো, উত্তর দিল কোথাও না, পল্টনে ছিলাম। পল্টন কথাটার ইংলিশ প্রতিশব্দ হচ্ছে প্ল্যাটুন। একটা প্ল্যাটুন বা একটা বাহিনীতে ছিলাম আমি। এই বাহিনীতে আমি কি করতাম? এই বাহিনীতে আমি মেসের চার্জে ছিলাম, ইনচার্জ ছিল, সে দেখভাল করা তার দায়িত্ব ছিল। 1 মাস হয়েছে, খালাস পাইছি। এখন খালাস শব্দটা কোত্থেকে আসে জানো? খালাস শব্দটা আসে হচ্ছে মুক্তি থেকে, জেল মুক্তি থেকে আসে, তাই না? এটা জেল মুক্তি না, আসলে খালাস মানে হচ্ছে যে সেখান থেকে আমি রিজাইন করছি, আমার 1 মাস হইছে। এবার কি বলতেছে দেখো, রাইফেল চালাতে পারো যেহেতু তুমি বাহিনীতে ছিলে। একগাল হাসলো। হ্যাঁ, একগাল হাসলো কেন? এখন ধরো আমি বিয়ে করতে গেছি, চিন্তা করো। এখন আমার শ্বশুর মশাই, চিন্তা করো, একজন টিচার, সে ধরো স্টুডেন্ট পড়াইতো। তো তখন আমাকে সে বলতেছে, আর বইলো না, স্টুডেন্ট পড়ানো যে কি টাফ, ওরা তো আসলে বাংলা পড়তেই চায় না। তো তখন আমি একটু হাসবো না, বলো? কি বলেন, আসলেই বাংলা পড়ানোটা অনেক টাফ। তো যে একটা বিষয় পারদর্শী তাকে যদি তুমি জিজ্ঞেস করো যে তুমি কি রাইফেল চালাইতে পারো, তাহলে সে হাসবে না? বলো, সে লজ্জা পাবে না? কি জিজ্ঞেস করলো এটা? এরপরে কি হলো দেখো, কি কি রাখতে জানো, সে জিজ্ঞেস করতেছে। এই তো জানি, পোলাও, কোরমা, কাবাব, ফালুদা, সব ফ্যান্সি খাবার, যত ফ্যান্সি খাবার আছে, হ্যাঁ, এই ফ্যান্সি ফুড সবই সে রান্না করতে জানে। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম ফালুদা বানাতে বরফ লাগে না? বরফ তৈরি করার কি কলকারখানা এখানে আছে? যে বরফ তৈরির ফ্যাক্টরিটা কোথায়? ওই টাইমে তো এত ফ্রিজ, এত মানে ইলেকট্রিসিটি ছিল না। ও বলতেছে কিসের কল? আমি বললাম মানে ও বুঝেই নাই, ফ্যাক্টরি। ফ্যাক্টরি আবার কি? এবার কি বলতেছে দেখো, আমি বললাম তাহলে বরফ থেকে আসে? বললো কেন? ওই যে পাগমানের পাহাড় থেকে। এই যে একটা পাহাড়ের নাম আছে, এটা তোমরা একটু মনে রাখবা। বলে জানলা দিয়ে পাহাড়ের বরফটা দেখাই দিল। তাকিয়ে দেখলাম যদিও গ্রীষ্মকাল, তবে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললাম, বরফ আনতে হয় ওই উঁচুতে চড়ে? এত দূর যে তোমাদের বরফ আনা লাগে? এবার একটু দেখো। আচ্ছা, বললো না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, এখন তাই খুঁড়ে খুঁড়ে গাদা বোঝাই করে নিয়ে আসা হচ্ছে। মানে টেকনিক আছে, ওরা একটা টেকনিক অবলম্বন করে যে এত উপরে উঠা লাগে না। ওখানে একটা ব্যবসা আছে যে ওরা পাহাড়ের নিচে মাটি খুঁড়ে বরফগুলাকে জমায় রাখে আর কি। বহুত পুরনো ফ্রিজিং কিছু প্রসেস আছে, তোমরা হয়তো বা জানো যে মাটির নিচে মাটি খুঁড়ে অনেক দিন খাবার ঠান্ডা রাখা হতো। এবার কি বলতেছে বুঝলাম, খবর টবর রাখে। খবর টবর রাখে মানে কি? দিন দুনিয়ার খবর রাখে, যে ওর নলেজ ভালো, যে আমি একটা ভালো মানুষ পাইছি আসলে এই দেশে এসে। বললাম তা আমার হাঁড়িকুড়ি বাসন কোসন তো কিছু নাই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো। রাত্রিরে রান্না আজ বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। এখন এটা কেন জানো? বেলা হয়ে যাওয়ায়, অনেক বেলা হয়ে গেছে দেখে লেখক বলতেছে যে আজ আর খাওয়ার দরকার নাই আমার, আমি একটা কাজ করি, আমরা আজকে কিছু না কিছু ম্যানেজ করে নিব না। এক কাজ করো, কালকে সকালে জাস্ট চায়ের ব্যবস্থাটা করো, আমি বাইরে থেকে খেয়ে আসবো, আর দুপুর থেকে আমরা একদম ঘরোয়া খাবার খাবো আর কি। এবার একটু দেখো, আচ্ছা এবার একটু দেখো, টাকা নিয়ে সে চলে গেল, ফাইন। বেলা থাকতেই কাবুল রওনা দিলাম। 2.5 মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো। পথে দেখি এক পর্বত প্রমাণ। পর্বত প্রমাণ মানে কি জানো? পাহাড় সমান। পাহাড়, আজকে মনে হয় না আমার পক্ষে আর টিকা সম্ভব। হ্যাঁ,
আল্লাহ ভরসা। বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে, জিজ্ঞেস করলাম এত বোঝা বইবার দরকার কি ছিল, একটা মুটে ভাড়া করলেই তো হতো। মানে তুমি একটা কোনো না কোনো যানবাহন ভাড়া করে নিয়ে আসতা। হ্যাঁ, কোনো না কোনো যানবাহন বা কুলি, হ্যাঁ বা কুলি ভাড়া করলেই তো হতো, যারা ভার বহন করে। আচ্ছা, যা বললাম তার অর্থ এই, সে মোট বইতে পারবে না, মানে যে মোট বইতে পারবে না, সে মোট কাবুলে কে বইতে যাবে। মোট কথাটার অর্থ হচ্ছে বস্তা, আর মুটে কথাটার অর্থ হচ্ছে যে বস্তা বহন করে। হ্যাঁ, তার মানে তার কথা হচ্ছে আব্দুর রহমান বলল, আরে যেটা যেই ভার আমি বইতে পারি না, সেই ভার আর কে বইতে পারে। এখানে একটু আমরা বুদ্ধিহীনতার পরিচয় পাই। কিসের পরিচয়? এখানে আমরা বুদ্ধিহীনতার পরিচয় পেলাম। এইটা একটু তোমরা মাথায় রেখো, ঠিক আছে? পরিচয় পেলাম। এবার কি আমি বললাম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে, তার ভাব দেখে বুঝলাম অতটা তার মাথায় খেলেনি, ভাববার প্রয়োজনই বোধ করেনি। ওকে, হ্যাঁ, এবার একটু দেখো, এবার কি বলতেছে, বোঝাটা নিয়ে আসছিল জলের প্রকাণ্ড থলেতে করে, জালের। আচ্ছা, ওই যে আমরা জালি ব্যাগ বলি না, হ্যাঁ জালি ব্যাগ, ওই জালি ব্যাগের কথা বলা হইতেছে, নেটের ব্যাগ। আর প্রকাণ্ড মানে বিশাল, বিশাল। ওকে, আর থলে মানে কিন্তু ব্যাগ, এটার ইন্ডিভিজুয়াল অর্থ। তার ভিতর তেল নুন লোকরি, এই তেল নুন লোকরি এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব বলা হয় এটাকে। সবই দেখলাম, আমি ফের চলতে আরম্ভ করলাম, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। সে তখন বলল আব্দুর রহমান যে ওকে, খাবার আজকে ম্যানেজ হয়ে যাবে, খাবার রান্না হবে। ঠিক আছে, আব্দুর রহমান কিন্তু আজকেই রান্না করবে, বাট তার কথা কি ছিল যে আজকে রান্না করবে না, রান্না করবে কালকে দুপুর থেকে। খুব বেশি দূর যেতে হলো না, লবি দরিয়া। এই দরিয়া কথাটার অর্থ কিন্তু নদী। ওই যে কিছু কিছু গান থাকে না, দিল কা দরিয়া, ওই দরিয়া মানে কি জানো? দরিয়া মানে কিন্তু নদী, মনে রেখো এটা। আচ্ছা, লবি দরিয়া মানে হচ্ছে কাবুল নদী। পাশে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি মসিয়ে, মসিয়ে কথাটার অর্থ হচ্ছে মিস্টার। ফ্রান্সে মসিয়ে মানে হচ্ছে মিস্টার বলা হয়, এটা একটু মনে রেখো তোমরা। জিরা টাঙ্গা হাঁকিয়ে টকবক টকবক করে বাড়ি ফিরছে। কলেজের বড় কর্তা বস হিসেবে আমাকে দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর, নিশাচর মানে কারা বলতো? যারা নিশিতে বা রাতে চলাচল করে, রাতে চলাচলকারী, তাদেরকে নিশাচর বলা হয়। হতে হলে তাগদ, তাগদ কথাটার অর্থ হচ্ছে সাহস, হ্যাঁ, ও হাতিয়ার বা আর্মস এর প্রয়োজন হয়, যা দুইটার একটাও তোমার নাই। তো তুমি বাইরেছো কেন? এক প্রস্থ ধমক মানে কি জানো? যে ভালোই ধমকাইছে, ভালোই বকা দিছে, ভালোই বকা দিছে। আমি যে লাইনের গুলার পাশে ব্যাখ্যা লিখি না, এগুলা প্রত্যেকটাই কিন্তু অনুধাবনের জন্য। এর জন্য আমার ক্লাস করলে আলাদাভাবে ক কিংবা অনুধাবন পড়তে হয় না। আচ্ছা, এবার একটু দেখো, এবার কি বলতেছে দেখো। আচ্ছা, বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্ক না করা। এইটা কিন্তু খুব একটা সুন্দর কথা বলছে। তার মানে কি দেখো, মানে হচ্ছে বস যাতে রাগ না করে, রাগ না করে, হ্যাঁ, তাই দোষ স্বীকার করে নেওয়া। দোষ কি করা? স্বীকার করা। তাহলেই তো বস ঠান্ডা হয়ে যাবে, স্বীকার করা। বোঝা গেছে? আচ্ছা, বিশেষ করে যখন বসের উত্তমার্থ, বেটার হাফ মানে কি ওয়াইফ, হ্যাঁ বেটার হাফ মানে কি ওয়াইফ, তারই পাশে বসে উই সার্টেনমা এভিদামা, অর্থাৎ অবশ্যই, সার্টেনলি, এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। এই কথাটার অর্থটা কি জানো? এই কথাটার অর্থটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো বসের বউ আছে, তো বসের বউয়ের সামনে তো বসের সাথে তর্ক করা যাবে না, এক্ষেত্রে বসের তো মাইন্ডে লাগবে। আবার বসের বউ বসের কথাই সাড়া দিচ্ছে। কিভাবে সাড়া দিচ্ছে জানো? যে এই ঠিকই তো বলতেছে, হ্যাঁ রাইট, তুমি কেন বেরোইছো, তোমার তো বের হওয়া উচিত না, ওয়াই, এরকম করতেছে। তো এখন বলতেছি, ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল। আতাত কথাটার অর্থ হচ্ছে সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক। শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি ঘরে ঘরে এরকম হয়। কথাটার অর্থ হচ্ছে প্রেম, কথাটার অর্থ প্রেম, প্রেমের কাহিনী, প্রেমের কাহিনী। যে রানী ভিক্টোরিয়া
এবং আলবার্টের যে প্রেমের কাহিনী, এটা হঠাৎ হয়েছিল এবং এটা অনেক বড় একটা কাহিনী ছিল। কিন্তু ফ্রান্সে এরকম প্রেমের কাহিনী রেগুলারই ঘটে। মানে ফ্রান্স বা প্যারিস, এটাকে ভালোবাসার শহর বলা হয় না? তো তারা যেহেতু ফ্রেন্ডস ছিল এবং ওয়াইফ এবং হাজবেন্ডের ভিতরে সম্পর্কের মাধুর্য এখানে তুলে ধরা হয়েছে। এবার একটু দেখো, বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল। দর্শন দিয়ে গেল মানে একটা উকি মেরে গেল, এটাকে বলতে পারো উকি মারা। হ্যাঁ, উকি মেরে গেল যে তার বস আছে তো। আচ্ছা, আমি যে তার তন্নিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। আচ্ছা, এটার কথা হচ্ছে হেফাজতে। হেফাজতে, যে আমি যে তার হেফাজতে আছি এটা সে শিওর হওয়ার জন্যই সে এখানে আসলো এবং তা দেখে গেল। এবার দেখো, তখন রোজার মাস নাই, তবু আন্দাজ করলাম সেহরির সময় অর্থাৎ রাত 2টায় খাবার জুটলেও জুটতে পারে। সে এটা ধারণা করলো যে সেহরির টাইমে তো আমরা উঠি, বাট এখন তো রোজার মাস না, তারপরও একদম সেহরির টাইমে হয়তোবা সে খাবারটা তৈরি করবে। এখানে আসলে সে একটা সময়ের ধারণা দেওয়াতে এই কথাটা বললো, সময় সম্পর্কে সম্পর্কে ধারণা। আমরা অনেক সময় বিকালের টাইমটাকে বলি না যে আসরের পর হয়তোবা হবে, এরকম একটা সময় সংক্রান্ত ধারণা দিল। এবার একটু দেখো তো, এবার বলতেছে যে তন্দ্রা লেগে গিয়েছিল। তন্দ্রা মানে কি বলতো? তন্দ্রা মানে ঘুম। শব্দ শুনে ঘুম ভাঙলো। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারু বদনার সমন্বয়ে আফতাবে বা ধারা যন্ত্র, আফতাব কথাটার অর্থ হচ্ছে একটা এক ধরনের পাত্র বা এক ধরনের পট, ও নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে দাঁড়িয়ে। এখন মোগল তসবির কথাটার অর্থ কি জানো? পুরান আমলের ছবি। হ্যাঁ, পুরান আমলের ছবি মানে একদম মুঘল আমলের কিছু ছবি থাকে না, সেই ছবিতে যে সকল আমরা আসবাবপত্র দেখি, যে পাত্রটাত্র দেখি, সেই পাত্রটাত্রতেই খাবারগুলা নিয়ে আসছে। এবার একটু দেখো, মুখ ধুতে গিয়ে বুঝলাম যদি গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধুলে আমার মুখ আফগানিস্তানের রিলিফ ম্যাপের মতো উঁচু নিচু টক্করের সাথে সামঞ্জস্য রাখতে পারবে। মানে এখানে লেখক না এখনো অ্যাডপ্ট করে নিতে পারে নাই, বুঝছো? অ্যাডপ্ট করতে না পারা, করতে না পারা। যেমন আমি যখন ইয়েতে গেছিলাম, কি বলে, খুলনা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, বুঝছো? এটা হচ্ছে 2017 সালে, মানে খুলনা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে যাই তখন আমি আমার এক খালার বাসায় গেছিলাম। মেবি খুলনা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নদী আছে না, কোন নদী, এটা পদ্মা নদী, যাই হোক কোন একটা নদী আছে, এর কারণে মানে খুলনা বিভাগে মানে শহরটার ভিতরে তো ওদের পানিটা কেমন জানি আমার কাছে মনে হয়েছিল কি জানো, একটু লবণাক্ত বেশি। চুল দিলে চুলে কেমন, মানে চুলে পানি পড়লে এটা একটু জট টট এরকম হয় আর কি, একটু লেগে যায়, এরকম ফিল হয় না? তো ধরো আমরা যে জায়গায় থাকি সেই জায়গার জিনিসটা আমাদের অ্যাডপ্ট হয়ে যায়, বাইরে গেলে অ্যাডপশন করতে তো একটু টাইম লাগে। তো লেখক বলতেছে আসলে পানি ধুয়ে যেটা বুঝলাম যে না, এখানকার পানিটা ওরকম ইয়ে না, স্মুথ না। আচ্ছা, খানা টেবিলের সামনে গিয়ে তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য, ভৃত্য মানে কি জানো? ভৃত্য মানে হচ্ছে চাকর, চাকর আগা আব্দুর রহমান এককালে মেসের চার্চে ছিলেন। এবার কি বলতেছে দেখো, সমস্যা আমি শেষ করি না, অনেক কিছু জমে গেছে, বুঝছো? এখন ক্লাস জমে গেলে খুব ভয় লাগে, মানে তোমাদেরই 2-3টা ক্লাস জমা আমার, ওইটা তো আবার নিতে হবে। আমি ট্রাই করতেছি। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। এবার দেখো, ডাবর নয়, ডাবর মানে কি? বড় না, ছোটখাটো একটা গামলা, মানে বড় কোনো পাত্র না, এটা টোটালি একটা গামলা নিয়ে আসছে। হ্যাঁ, মাংসের কোরমা, আই হায় রে, পেঁয়াজ ঘিয়ের ঘন কাথে। কাথে কথাটার অর্থ হচ্ছে ওই যে কিছু কিছু পশ পোলাপাইন ঝোলরে গ্রেভি বলে না, বলে গ্রেভি দেওয়া যাবে একটু, আর ওটা ঝোল কয়, ঝোল, ওটা ঝোল কয়, ওটা গ্রেভি কয় না। 2 দিনের ইংলিশ শিক্ষা, ঝোল রে কও গ্রেভি। এবার দেখো, কাথে বা ঝোলে, ঝোলে শেরখানেক মানে কয়েকটা দুম্বার মাংস, তার সাথে মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ কচুরি করতেছে, খেলতেছে। এক কোণে একটি আলু, অপান্তেয়, অপান্তেয় মানে হচ্ছে ঠিক মতো সিদ্ধ না হওয়া। হ্যাঁ, এটাকে বলতে পারো যে সিদ্ধ বা একটু কাঁচা, সিদ্ধ না হওয়া। ওকে, সিদ্ধ না হওয়া দুঃখে ডুবে মরার চেষ্টা করতেছে। আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, বারকোষ থালায়, মানে এটা এক ধরনের থালায়, এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপরে বসে আছে আস্ত একটা মুরগির রোস্ট। মানে এটা তো একটা জামাই আদর হইতেছে।
তাই না? হ্যাঁ, এটা একটা জামাই আদর। তাহলে কও, হ্যাঁ এই আদর কি আমি আমার শ্বশুর বাড়িতে যাই পাবো, যেটা আব্দুর রহমান আমাদের লেখকরে দিছে? কি ব্যাপার এটা? হ্যাঁ, এবার কি বলতেছে দেখো, আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল, রান্নাঘরে আরো আছে। থ হয়ে কেন সে স্টাক হয়ে গেছিল জানো? খাবারের পরিমাণ দেখে। এই প্রশ্নটা তোমাদের আসবে খতে, খাবারের পরিমাণ বা প্রাচুর্য দেখে। পরিমাণ দেখে। আমাদের ক্লাসে একটা প্রাচুর্য আছে না, ভালোই অ্যাক্টিভ। আচ্ছা, অভয় বাণী মানে কি জানো? অভয় বাণী মানে হচ্ছে ভয় না পাওয়া, ভয় না পাওয়া। এখন দেখো, প্রথমত আমি যদি যাই দেখি আমার জন্য এত খাবার, ওইটা দেখে আমার কি হবে, আয় হায় রে এত খাবার আমার জন্য। এখন আব্দুর রহমান মনে করছে খাবার মনে হয় আমার কম হয়েছে, আব্দুর রহমান এসে অভয় বাণী দিচ্ছে, আরে না আপনি খান, আরো আছে আপনার জন্য। তখন কেমন করতে মন চায় বলতো? আরে বেটা আমি এইটাই দেখা ভয় পেয়েছি, আবার আমার জন্য বলে আরো আছে। এবার কি বলতেছে দেখো, এবার কি বলতেছে, একজনের রান্না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে তবে রান্নাঘরে আরো আছে, তখন আর কি করার থাকে? অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। কথাটার অর্থ হচ্ছে রান্না করার কথা একজনের জন্য, ম্যাক্স 2 জনের জন্য, তো তুমি ভুলক্রমে 3 জনের জন্য করছো, তখন একটু বকা দিলাম যে আরেকজনের জন্য কেন করলা, অপচয় হবে। এখন তুমি 6 জনের জন্য করছো একজনকে খাওয়ানোর জন্য, তাহলে কি হবে দেখো তো? বলতেছে অধিক শোকে পাথর, কাতর মানে অধিক শোকে, সরি অল্প শোকে আমরা কাতরাই, কষ্ট পাই। অধিক শোকে কিন্তু আমরা কাতরাই বা কষ্ট পাই না, আমরা একদম নিশ্চুপ হয়ে যাই। লেখকের এখন ওই অবস্থা হয়েছে। এবার কি বলতেছে দেখো, রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজে গড়পরতা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। গড়পরতা মানে এভারেজ, এভারেজ, হ্যাঁ এভারেজ বাঙালিদের থেকে কম খাই নাই, বেশি খাইছি। তার উপর অদ্য রজনী, অদ্য রজনী মানে হচ্ছে প্রথম রাত, হ্যাঁ প্রথম রাত। এবং আব্দুর রহমান ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে, তন্ময় কথাটার অর্থ কি জানো? ফোকাসড বা মনোযোগী হয়ে। মরা কাটা দেখে মানে এটা হচ্ছে ওই যে লাশ কাটা ছেঁড়া যে দেখে না, হ্যাঁ লাশ কাটা ছেঁড়া যেমনে দেখে অমনে সবার দিকে তাকায় আছে, সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। ওই যে কিছু কিছু থাকে না, এটা এটা এরকম, এটা আমি আগেও বলছি যে দেখবা যে আমাদের নানি কিংবা দাদিরা এরকম করে, হ্যাঁ অনেকদিন পর যদি তাদের সাথে দেখা করতে যাই না, তারা দেখবা খাবার এনে আমাদের সামনে রাখে এবং বলে ভাই একটু খানা, আমি একটু দেখবো তুই খা। মানে এই যে আত্মিকতাটা, এটা কিন্তু মানে যার নানি দাদি কিংবা খুব আপন মানুষ যদি কেউ না থাকে তাহলে কিন্তু বোঝাটা টাফ। ঠিক আছে, তো এই জায়গায় আর ওই ফিলিংটা আসতেছে না, এই জায়গায় ফিলিংটা এরকম আসতেছে, সে তাকায় থাকতেছে কেন জানো? সে জাস্ট রিভিউটা নেওয়ার চেষ্টা করতেছে যে খাবার কি অ্যাকচুয়ালি ভালো হয়েছে, রিভিউ নেবার কারণে, হ্যাঁ যে খাবার ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটা জানার জন্য। ওকে, তন্ময় অর্থ কি বিভোর? হ্যাঁ বলতে পারো বিভোর বা মনোযোগী, খুব মনোযোগী। হ্যাঁ আমার বুকে একটু কেমন জানি ব্যথা ট্যাথা করতেছে, বুঝলাম না, এই জীবনে করে না, বয়স হইতেছে তো, ওই যে ঠান্ডা লাগছে না, আর শরীরের উপর প্রেসার দিলে দেখবা অনেক মানে উপসর্গ বের হয় রোগের। এবার কি হলো দেখো, আমি বললাম ব্যাস উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। উৎকৃষ্ট মানে কি একদম পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট, সেরা রান্না করছো। আব্দুর রহমান অন্তর্ধান, অন্তর্ধান মানে কি জানো? ফুটুস গায়েব হয়ে গেল, হঠাৎ করে গায়েব, হঠাৎ করে গায়েব। ফিরে এলো এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয়ে জানালাম, সবিনয় মানে কি জানো? আমি আসলে কি বলে এটাকে, রেসপেক্টফুলি জানালাম যে আমি মিষ্টি পছন্দ করি না, আমার মতে আমার মিষ্টি ভাল লাগে না, মিষ্টি ভাল লাগে না। আব্দুর রহমান পুনরূপী অন্তর্ধান, আবারও গায়েব হয়ে গেল, দুম করে গায়েব। আবার ফিরে এলো একটা ডাবর নিয়ে, পেজা বরফের গুঁড়োয় ভর্তি। মানে পেজা বরফ বলতে তুমি বলতে পারো যে গুড়া গুড়া বরফ, হ্যাঁ গুড়া গুড়া বরফে ঢাকা, ঢাকা একটা পাত্র নিয়ে। আচ্ছা ভালো কথা, আমি বোকা বনে জিজ্ঞেস করলাম এই আবার কি?
এর ভিতরে আবার কি আছে, কারে তুইলা নিয়ে আইছে খাওনের লিগা। এবার কি বলতেছে দেখো, আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর, মুখে বলল বাগেবালার বরফি আঙ্গুর। এইটা একটা আঙ্গুরের জাত। হ্যাঁ, এটা কি, এটা একটা আঙ্গুরের জাত। ওই যে আমাদের এখন অনেক থাই পেয়ারা বের হয়েছে, খুব সুন্দর লাগে এই পেয়ারা গুলা। নর্মালি আগে কিন্তু কেউ পেয়ারা খাইতো না, বিশেষ করে কাজি পেয়ারা যেগুলো, এগুলো অনেক শক্ত হইতো, দেশি পেয়ারা অনেক শক্ত হইতো, বাট এখনকার থাই পেয়ারা গুলা কিরকম দেখবে, অনেক নরম। তো এটা পেয়ারার একটা জাত, এই কথাটা বলতেছে। এবার একটু দেখো, এবার একটু দেখো, তামাম আফগানিস্তান শহরে মশহুর। না, আমি প্রেসার দিচ্ছি না, আমার একটু দেখি কতটুকু পড়াইতে পারি, তারপরে আমি নিজে থেকে বলবো না। হ্যাঁ, তোমরা টেনশন নিও না, তোমরা একটু মনোযোগ দাও। খুব মশহুর কথাটার অর্থ হচ্ছে ফেমাস। বলে একখানা শশারে করে, এটা শশার এক ধরনের যে থাকে না পাত্র, চেনো তোমরা, একদম স্মুথ পাত্র, বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো। আমি আঙ্গুর খাচ্ছি, ও ততক্ষণে একটা একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে, সন্তর্পণ কথাটার অর্থ ধীরে, এই অতি সন্তর্পণ কথাটা মাসি পিসিতেও পাবা, ইন্টারে উঠলে ঘষে। মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি নেবু, নেবু মানে কিন্তু লেবু, হ্যাঁ, লেবু পাথরের শিলে ঘষেন, বুঝলাম বরফ থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি, মানে ঠান্ডা হয়নি। হ্যাঁ, বলি এই মোলায়েম কায়দা, মানে ধরো এটা আঙ্গুর, হ্যাঁ এটা আঙ্গুর, আর একটু দেখো এটা বরফ, তো এমনি এমনি ঘষতেছি, এমনি এমনি ঘষতেছি, হ্যাঁ, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। এবার একটু দেখো, ওদিকে তালু আর জিভের মাঝখানে, তালু তো চিনি আমরা, হ্যাঁ, আর জিভের মাঝখানে যখন আঙ্গুরটা পড়ছে, চাপ দিছি একটা, তখন কি হয়েছে দেখো তো, আমার বক্ষরন্ধ্র মানে বুক, বুক পর্যন্ত ঝিনঝিন করে ধরছে। বুক মানে খুব ঠান্ডা, হুট করে খাইছি না। কিন্তু পাশে আব্দুর রহমান ভাবে তার মনি নিতান্তই জঙ্গলি, খাইবার পাসের হিম্মত। খাইবার পাস কথাটার অর্থ কি জানো, এইটা একটা বর্ডার লাইন, এটা একটা বর্ডার, হ্যাঁ, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার একটা বর্ডার। এই বর্ডারের এদিকে চারিদিকে গিরিখাত আছে, মানে খুব ডেঞ্জারাস একটা রাস্তা। তো বলতেছে খাইবার পাসের হিম্মত বুকে সঞ্চার করে গোটা আষ্টেক গিললাম। কেন? কারণ এত ঠান্ডা, খাইতে তার কষ্ট হইতেছে। হ্যাঁ, আঙ্গুর নিয়ে বলে বেশিক্ষণ চালাতে পারলাম না, ক্ষান্ত দিয়ে বললাম, ক্ষান্ত মানে হচ্ছে থেমে, থেমে যে বললাম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবার তুমি গিয়ে ভালো করে খাও। আচ্ছা, এই কথাটা বলার কারণ হচ্ছে সে ছিল মানবিক। আমাদের লেখক প্রচন্ড মানবিক ছিল, যে সে নিজে খাওয়ার পর তার চাকর বা ভৃত্য বা তার সেবককে বলছে যে এবার তুমি গিয়ে খাও। এরপরে কি হলো দেখো তো, কার গোয়াল কে দেয় ধুয়ো। এবার কার গোয়াল কে দেয় ধুয়ো মানে কি জানো, কার কথা কে রাখে। এই কথাটার অর্থটা অনেকটা এরকম যে কার কথা কে শোনে, হ্যাঁ, যে কার কথা কে শোনে। এবারে আব্দুর রহমান চায়ের সরঞ্জাম নিয়ে আসছে, এটা ওদের ট্রেডিশন, খাওয়ার পর ওরা চা খায়। কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে অতি ফিকে, ফিকে মানে ফ্যাকাশে, ফিকে কথাটার অর্থ হচ্ছে ফ্যাকাশে, ফ্যাকাশে, হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেওয়া হয় না, প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও হয় না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা পেয়ালা 6 খায়, মানে 6 কাপ চা খায়। আহারে, অবশ্য পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো, এই যে আমরা যে ওয়ান টাইম ইউজ কফি খাই এরকম। হ্যাঁ, এবার একটু দেখো, চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলাম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আব্দুর রহমান হয়তো অন্য কিছু নিয়ে আসবে। আজ তো উটের রোস্টটা নিয়েও হয়তো বা দিতে ভুলে গেছে, মানে এটা মজা করে বলছে কিন্তু, যে ও হয়তো বা একটা জিনিসই বাকি ছিল, যে আস্ত উটের মাংস নিতে গেছে, এবার মজা করে বলল। আচ্ছা, এবার একটু খেয়াল করি। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি, কারণ আখরোটের খোলসটা তো শক্ত হয়, ওটা ভাঙবে এবং তার মুনিবকে খাওয়াবে। মানে কি পরিমাণ আতিথেয়তা দেখো। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের মনে পছন্দ হয় নাই। এই যে এই সকল মানুষরে আমার পছন্দ হয় না। হ্যাঁ, আমি একবার বলছি যে ধরো সুন্দর হয়েছে তো, ভালোই হয়েছে, না আসলে আমারটা মনে হয় ভালো হয় নাই। আরে ভাই, আমি তো কইলাম ভালো হয়েছে। মানে এখন আব্দুর রহমান এরকম একটু অ্যাটেনশন নিতেইছে। কে বললো পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? বলতেছে ভালো করে কেন খেলেন, এটা মনে হইতেছে কি জানো, নব দম্পতির প্রেমালাপ চলতেছে।
ঠিক আছে, এমন একটা ফিলিং মনে হইতেছে এই জায়গায়। দেখো, তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললাম, কি আশ্চর্য, তোমার বপুটার সাথে আমার তনুটা মিলিয়ে দেখো। বপু মানে কি বলতো? পেট, তাই না? আর তনু মানে কি? শরীর। যে তুমি তোমারটার সাথে আমারটা মিলায় দেখো তো, মিলে কিনা। তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর? এখন চিন্তা করো, সানি ভাই যা খাইতারে আমি তা খাইতে পারি? হ্যাঁ, আমার পক্ষে কি তা খাওয়া সম্ভব? এখন সানি ভাই তো চিন্তা করো, সানি ভাই কিন্তু আস্ত একটা দুম্বা খায়নি তারে, আম 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 করে একদম একদম নাই বানায় ফেলতারে। আর আমি এক টুকরা মাংস খাইতে আমার 4 দিন লাগে। এটা কি হয়? তাহলে চিন্তা করো, আব্দুর রহমান হলো সানি ভাই আর আমি হলাম লেখক, এটা কি হবে কোনোদিন? আচ্ছা, এবার একটু দেখো, আব্দুর রহমান তর্কাতর্কি না করেই ফের কোণে গিয়ে আখরোট আর বাদামের খোসা ছাড়াতে লাগলো। ওকে, এবার কি বলতেছে? তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, সে যেন গালানো পাথর। অ্যাকচুয়ালি সে বলতে চাইছে যে এখানকার ওয়েদারটা ফ্রেশ না। হ্যাঁ, ফ্রেশ না। ওরা মনে হয় বাংলাদেশে থাকেই নাই, কয় আফগানের ওয়েদার ভালো না। আর এদিকে আমগো ওয়েদার কি ভালো? হ্যাঁ, দুম্বা কি? দুম্বা এক ধরনের প্রাণী, শ্বাস দাও শ্বাস দাও। হ্যাঁ, তার চতুষ্পদী প্রাণী। এবার একটু দেখো, পেটে গিয়ে এক কোণে গিয়ে যদি বসলো তবে ভরসা হয় না কোনোদিন কি বেরোবে। মানে বলতেছে এই পানির ভিতরে আসলে পাথর টাথর থাকে, ক্লিয়ার না। এই পাথর যদি পেটের যায় কোনো সিপা সুপায় বসে তবে আর কোনোদিন বের হবে না। ওই ছোটবেলায় বাবা মা আমাদেরকে ভয় দেখাইতো না যে এই বড়ইয়ের বিচি খাইও না, পেটের মধ্যে গাছ হবে। আমি তো পেট নাইরা নইরা আয়নার সামনে যায় দেখি গাছের লতা পাতাটা বাইর হবে কোন দিক দিয়া? এদিক দিয়া না এদিক দিয়া? সেই গাছটা কোথায়? সেই গাছের ছাদে আমি একটু বসতে চাই। আমাদেরকে যে আমাদের বাবা মা বলতো পেটে গাছ হবে, এই গাছটা কোথায়? এখন কোথায়? ওয়্যার বাবা মা, ওয়্যার? ছোটবেলায় কি বোকাটা বানাইছো আমাদেরকে। এবার একটু দেখো, আচ্ছা, পেটে গিয়ে এক কোণে যদি বসে তবে ভরসা হয় না কোন দিন কি বেরোবে। কাবুলের হাওয়া তো হাওয়া না, আতশবাজির হলকা। আতশবাজির হলকা কথাটার অর্থ কি? মানে ওই যে আগুনের একটা তোমার, এটা কি বলবে, একটা স্পার্ক, একটা স্পার্ক। মানে খুব ফ্রেশ না। মানুষের খিদে হবেই বা কি করে? মানে কথাটার অর্থটা এরকম অনেকটা, তোমরা বলতে পারো যে এরকম যে কি বলে, মানুষের খিদে হবেই বা কি করে। এটা অনেকটা ভালো ওয়েদারে যদি থাকো, হেলদি ওয়েদারে যদি থাকো, তুমি হেলদি থাকবা, কিন্তু খারাপ জায়গায় যদি থাকো তোমার হেলদি থাকার কোনো চান্সই নাই। সেম না? সবার সাথে এই ঘটনা ঘটছে না? বাবা মার এরকম মজা করছে না? আবার অনেক সময় এরকম মজা করতো জানো, এই যে ধরো পোকা টোকা মারলে তখন ভয় দেখাইতো, তেলা পোকা মাইরো না, তেলা পোকা মাইরো না, তেলা পোকার আম্মু আসবে রাতের বেলা। মাকড়সা মাইরো না, মাকড়সার আম্মু আসবে রাতের বেলা। আমি চিন্তা ভাবনা করি, মাকড়সার বাপ মাই মনে হয় আমগতে অনেক বড়। বাপ মাই যেমন আমারে ভয় দেখায়, রাতের বেলা মনে হয় আমার তুইলা নিয়ে যাবো। আমি তো একদম মুড়ি টুড়ি মাইরা শুয়ে থাকতাম, যে কোন সময় কোন দিক দিয়ে যে কে তুইলা নিয়ে যায় আমার, হায় রে কি অপরাধটা না কি পাপটাই না করছি। এরকম ছোটবেলায় মেলা ভয় দেখাইতো। এবার কি বলতেছে দেখো, আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো কি পানশিরে গেছেন? এই পানশির কি? পানশির আফগানিস্তানের একটা জায়গা। হ্যাঁ, এটা একটা প্লেস এবং এটা হচ্ছে আব্দুর রহমানের, আব্দুর রহমান, এটা হচ্ছে আব্দুর রহমান এর, হ্যাঁ, স্বদেশ, স্বদেশ। ওকে, এবার একটু দেখো, স্বদেশ সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান। এটা লাগবে যে পানশির কোথায় অবস্থিত। আমার দেশ কি, সে কি জায়গা! আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খিদা পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সাথে বাজি রেখে ছুটতে পারবেন। মানে এত মানে কি হইলো যে ওই জায়গায় তোমার ওয়েদার এত ভালো যে আমি যদি ঘোড়ার সাথে দৌড় শুরু করি, ঘোড়া আমারে হারাইতে পারবো না। মানে আমি ঘোড়া কি, চিতাও যদি আমার সাথে দৌড় শুরু করে তাও পারবে না। আব্দুর রহমান এইভাবে বলতেছে আর কি। এবার এবার হ্যাঁ, এবার কি দেখো, আচ্ছা খিদে পাবে, আকাশের দিকে মুখ করে একটা লম্বা আচ্ছা এটা তো গেল। পানশিরে মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে, এরকম বলতেছে। কেমন কথাবার্তা!
কেমন কথাবার্তা আমারে বুঝাও তো। এবার কি বলতেছে দেখো, শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড়ি নদ নদী গাছপালা সব ঢেকে যায়, ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে, কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কোনো কথাই ওঠে না। আহা কি আরাম, লোহার বারকোষে আঙ্গার, বারকোষ মানে হচ্ছে গ্রিল, সেখানে আঙ্গার জ্বালিয়ে, আঙ্গার মানে আগুন জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন, গিয়ে জানালার ধারে বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছেই পড়ছেই পড়ছেই, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন আপনি বসে আছেন, আর যে তৈর বরফ ববা হ্রদ মানে কি, মানে হচ্ছে কি রকম বরফ পড়ে। আমি বললাম তাই বলে 7 দিন জানালার কাছে বসে থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণ ভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় জীবনে আর কখনো এত অপদস্থ হইতে হয়নি। মানে আব্দুর রহমান কে এমন ফিল করাইতে চাইতেছে যে আমি এতই বেরসিক, আমার ভিতরে মনে হয় কোনো নাই, কি বলে ফিলিংসই নাই, আমি হাসি ঠাট্টা কিছুই বুঝি না। হ্যাঁ, এবার কি বলতেছে দেখো, ম্লান হেসে মানে হালকা হেসে, হ্যাঁ হালকা হালকা হেসে বলতেছে একবার আসুন, জানালার পাশে বসুন, দেখুন, পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো আছেই, মানে একদম গলা কেটে দিবে। দেখো খেই তুলে মানে প্রথমে একটু হিরি গেছিল, এখন একটু ঠান্ডা হয়েছে। সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা, কখনো ছেঁড়া ছেঁড়া পেজা তুলোর মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়, কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেমে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়, কখনো বয় জোর বাতাস, প্রচন্ড ঝড়, বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দেয়, বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপর নিচে এলো পাথারি ছুটো ছুটো করে, হু হু করে কখনো একবার একমুখ হয়ে তাজি ঘোড়াকেও হার মানায় ছুটে চলে, কখনো কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শো শো, তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে কি ট্রেনের সিটির শব্দ শুনবেন। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষা নেই, কোথা থেকে, হ্যাঁ কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়, তার উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাজা পাজা, কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকারের কম্বলের মতো অং দেবে, মানে এটা অত ঠান্ডা না, তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গেছে, সূর্য উঠেছে, সাদা বরফের উপর রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না, কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেরোতে পারবেন, যে হাওয়া দম নিয়ে বুক ভরবেন এক রত্তি ধুলো নেই। এক রত্তি মানে হচ্ছে সামান্য পরিমাণ, সামান্য। তোমরা যারা স্বর্ণ কেনা বেচা করো, হ্যাঁ সোনা কেন, সোনাতে কিন্তু রতি আছে, হ্যাঁ যে প্রথমে ভরির থেকে একটু ছোট আনা, আনার থেকে একটু ছোট রতি। এবার একটু দেখো, বালু নেই ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা, নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে, ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে যাবে, এত ফ্রেশ ওয়েদার, হ্যাঁ এত ফ্রেশ সেখানকার ওয়েদার। দেখো একদম নেওয়াতে এক বছর আয়ু বাড়বে, একদম ফেলাতে একটা করে বেমারি মানে রোগ বের হয়ে যাবে। ওকে, এবার একটু দেখো, ওকে ওকে, এবার একটু দেখো, তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন আমি আমার গোফ কামিয়ে ফেলবো। সে কথাটার অর্থ হচ্ছে তার বক্তব্যকে জোরালো করার জন্য সেটা বলছে। বক্তব্যকে কি করার জন্য বলতো? জোরালো, যে দেখবেন আমি যা বলতেছি তাই হবে, না হলে আমি আমার গোফ কেটে ফেলবো। আজ যা রান্না করেছিলাম তার ডাবল দিলেও আপনি খিদের চোটে আমাকে কতল করে ফেলবেন। কতল মানে কি? আমাকে মেরে দিবেন, মেরে আমারই খেয়ে ফেলাবেন। আমি বললাম হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পাঞ্ছিরেই কাটাবো। এটা কেন জানো? এটা সে বলছে জাস্ট পিছু বা পিছা ছুটানোর জন্য, ছুটানোর জন্য, যে ও ওর থেকে এখন একটু বাঁচতে চায়, যে অনেক অনেক বলছো, হ্যাঁ আমাকে এখন একটু নিজের মতো থাকতে দাও। ছুটাতে,
এবার দেখো, আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশি কা বাত হবে হুজুর। বাত মানে খবর আসা, সেটা অনেক খুশির খবর হবে আমার জন্য যে আমি আমার নিজের বাড়িতে আপনার খাতিরদারি করতে পারবো। আমি বললাম তোমার খুশির জন্য না, আমি আমার প্রাণ বাঁচানোর জন্য বললাম। আব্দুর রহমান ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললাম, তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে? বাস শেষ। এইবার আমরা এইটা একটু শেষ করে দিই। হ্যাঁ, ভেরি গুড, ডান। এবার একটু দেখো, আমি প্রবাস বন্ধুটা একটু শেষ করে দিই। খেয়াল করো, এটা হরফন মওলা তোমাদের এটা লাগবেই। হ্যাঁ, এটা 100% লাগবে। এটার মানে হচ্ছে বহু কাজে পারদর্শী। লেখক আব্দুর রহমানের হাতের আঙ্গুলগুলোকে মর্তমান কলা কেন বলছে বলতো? কারণ কলার সাইজের মতো। আব্দুর রহমানের চোখ দুটো পান্তুয়ার সাথে তুলনা করার কারণ কি? ডাগর ডাগর এবং ভাষা ভাষা। পর্বত প্রমাণ বোঝা বইবার ক্ষেত্রে আব্দুর রহমানের মাঝে যেটি অনুপস্থিতি লক্ষ্য করা গেছিল সেটা হচ্ছে বুদ্ধি। লেখক থ হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন কেন? খাবারের পরিমাণ দেখে। লেখক আব্দুর রহমানের কাছে কম খেতে পারার জন্য যে বিষয়টা কারণ হিসেবে উল্লেখ করছিল বলতো কেন? শারীরিক গঠন। ওই যে আমার বপুটার সাথে তোমার তনুটা মিলায় দেখো, বা তোমার বপুটার সাথে আমার তনুটা মিলায় দেখো। গুরুজনদের দিকে তাকাতে নেই, এটা কি? এটা আফগানিস্তানের সংস্কার। আচ্ছা, আব্দুর রহমান কে আমির আব্দুর রহমানের সাথে তুলনা কেন করা হয়েছে বলতো? তার কাঁধের প্রশস্ততার কারণে বা উঁচা লম্বা দেখে। এবার আসো, আব্দুর রহমানকে হরফন মওলা বলা হয়েছে কেন? কারণ সে বহু কাজে পারদর্শী। লেখক আব্দুর রহমানকে হাতের আঙ্গুলের মর্তমান কলা কেন বলছিল বলতো? কলার মতো সাইজ বলে বা বড় বলে। সুমনের কুস্তিগির মামার বিশাল বপু সে যেন কারো মনে ভয় ধরিয়ে দেয়। সুমনের মামা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর কার সাথে তুলনীয়? আব্দুর রহমানের সাথে তুলনীয়। আচ্ছা, এবার একটু দেখো তো, আব্দুর রহমানের চোখ দুটোকে পান্তুয়ার সাথে, এই বানানটা ভুল হয়েছে, তুলনা করার কারণ কি? এই যে ডাগর ডাগর এবং ভাষা ভাষা বলে। লেখক আব্দুর রহমানকে কার সাথে তুলনা করছিল? এই যে ভীম সেনের সাথে তুলনা করছিল। পরের প্রশ্নটা কি? বাদল শরীফ সাহেবের বাসায় বাবুর্চির কাজ করে। একদিন বাসায় ডাকাত দল হানা দিলে বাদলের সাহসিকতায় সবাই রক্ষা পায়। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনী অনুসারে বাদলকে কি বলা যেতে পারে? বাদলকে ভীমসেন বলা যেতে পারে। কারণ কি? দেখো তো, এখানে ছিল না ভীমসেনের ঘটনাটা? দেখো তো, এই জায়গায় একটু আসো। এই যে দেখো কি বলতেছে, এটার আগের লাইন না, এই জায়গায় ভীমসেনের মতো রান্না করবি, বিপদে আপদে ভীমসেনের মতোই মুশকিল আসান করবে। তাহলে এটা হবে ভীমসেন অ্যান্সারটা। এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, পর্বত প্রমাণ বোঝা বইবার ক্ষেত্রে আব্দুর রহমানের মাঝে বুদ্ধির অভাবটা লক্ষ্য করা গেছিল। পরেরটা কি? লেখক থ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল কেন? খাবারের পরিমাণটা দেখে। এবার একটু আসো, লেখক আব্দুর রহমানের কাছে কম খেতে পারার জন্য কোন বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে? শারীরিক গড়ন। আচ্ছা, গুরুজনদের দিকে তাকাতে নেই, এটা আফগানিস্তানের কি? এটা আফগানিস্তানের সংস্কার। এরপরে কি? আব্দুর রহমানকে আমির আব্দুর রহমানের সাথে তুলনা কেন করা হয়েছে বলতো? এই যে কাঁধের প্রশস্ততার কারণে। প্রবাস বন্ধু রচনায় লেখক আব্দুর রহমানকে ভীম সেনের সাথে তুলনা করার কারণ হচ্ছে এই যে রান্না বান্না করা এবং মুশকিল আসান করা। এটা হবে না, এটা হবে না। পান ছেড়ে বরফ পড়া থেমে যাওয়ার সাথে ক্ষুধা বৃদ্ধি পাওয়ার সম্পর্ক কিভাবে? আয়ু বেড়ে যাবে, রোগবালাই দূর হবে এবং ক্ষুধা বৃদ্ধি পাবে। সবগুলাই তো কারেক্ট, কারণ ওখানকার ওয়েদার খুবই ভালো। আব্দুর রহমানের মধ্যে ফুটে উঠেছে কি? সবগুলা। এটা কোথায় আছে? এটা পাঠ পরিচিতিতে আছে। এবং পাঠ পরিচিতির কোন জায়গায় আছে? একটু যদি তোমরা এই জায়গায় আসো, একটু যদি তোমরা এই জায়গায় আসো, দেখো এই জায়গায় পাবা সরলতা, স্বদেশপ্রেম, অতিথি পরায়ণতা। এই যে পরবর্তী কোয়েশ্চেন, আব্দুর রহমানের পর্বত প্রমাণ বোঝা একাই বয়ে এনেছিল কারণ সে প্রচন্ড শক্তিশালী ছিল, এটা সত্য কথা। ভাগাভাগি করে আনার কথা তার মাথায় আসেনি বলে, এটাও কারেক্ট, কারণ বুদ্ধিতে খেলেনি। আর মুঠে ভাড়া করার টাকা ছিল না বলে, এটা হবে না, এটা ইররেলিভেন্ট। তার মানে অ্যান্সার আসতেছে হচ্ছে 1 ও 2। আফগানিস্তানের ভূপ্রকৃতি, পরিবেশ, জীবনযাপন প্রণালী, খাদ্যাভ্যাস ইত্যাকার বিচিত্র বিষয় সৈয়দ মোস্তফা আলী প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে ফুটিয়ে তুলেছে পুঙ্খানুপুঙ্খ ভাবে। এটা না, পুঙ্খানুপুঙ্খ ভাবে না, হালকা পাতলা ভাবে। হ্যাঁ, হালকা পাতলা ভাবে। হালকা পাতলা মানে ওই হালকা পাতলা মানে এটা বোঝানোর জন্য লিখলাম আর কি। এটা জাস্ট একটা আইডিয়া দিছে আমাদেরকে। একটা কি দিছে বলতো? একটা আমাদের রাফ একটা আইডিয়া দিছে।
পুঙ্খানুপুঙ্খ মানে কি জানো? পুঙ্খানুপুঙ্খ কথাটার অর্থ একদম পারফেক্টলি না, হাস্যরসাত্মক ভাবে এবং গভীর অন্তর্দৃষ্টি দিয়ে। এই দুইটা আমরা আমাদের পাঠ পরিচিতিতেই পাই। তার মানে অ্যান্সার আসতেছে 2 ও 3। হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পান ছিঁড়েই কাটাবো। এখানে লেখকের অপমান তো হবে না। যদি অপমান না হয়, হ্যাঁ, তাহলে তো বাকি দুইটা, তা না অপশন তো আর নাই। তার মানে 1 ও 3। উত্তর আফগানিস্তানের শীতকালের প্রাকৃতিক সৌন্দর্য কেমন থাকে? মাঠঘাট এগুলা বরফে ঢাকা থাকে, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। রাস্তাঘাট সবুজ থাকে না তো, বরফে থাকে। সবুজ থাকলে কি আর বরফ থাকে? 1 ও 3। এই যে সালমান সাহেব খেতে খুব ভালোবাসেন, বহুদিনের চাকর রসু তার প্রতিদিন নানা ধরনের খাবার তৈরি করেন। সালমান সাহেব সব চেটেপুটে খেয়ে সাবার করেন, এত কষ্ট করে রান্না করেও কিছু ভাগে পায় না রসু। আচ্ছা, প্রবাস বন্ধু রচনায় লেখকের কোন দিকটি উদ্দীপকের সালমান সাহেবের ভিতরে অনুপস্থিত? এই যে মানবিকতা। যদি মানবিক হতোই তাহলে তো বলতো যে তুমি খেয়ে নাও। প্রবাস বন্ধু রচনায় উক্ত দিকের কোন বাক্যে প্রকাশিত হয়েছে? মানবিকতার দিকটা। এবার তুমি গিয়ে ভালো করে খাও, এটা কিন্তু আমি লিখে দিছিলাম তোমাদেরকে, তাই না? এবার একটু দেখো আব্দুর রহমানের চরিত্রের মাঝে কি কি ফুটে উঠছে। এই কোয়েশ্চেনটা ডাবল আসলো কেন? সব। আব্দুর রহমানের রান্না ও পরিবেশনা করা খাবারের মধ্যে পরিচয় পাওয়া যায় রান্না করা খাবার, রান্না ও পরিবেশন করা খাবার। এটা এই যে আফগানিস্তানের বিচিত্র খাদ্যবস্তু এবং আফগানিস্তানের সুস্বাদু খাদ্যবস্তু। না, বরফ শীতল এটা তো খাবারের মধ্যে আসে না। এটা কি খাবারের মধ্যে আসে? এটা প্রকৃতির মধ্যে আসে। আচ্ছা, এবার কয়েকটা সৃজনশীল দেখাই। জ্ঞান এবং অনুধাবন তো তোমরা করছোই। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্যের বর্ণনা কখনো কখনো চাক্ষুষ না দেখে, চাক্ষুষ না কথাটার অর্থ হচ্ছে চোখে, চোখে না দেখে বোঝাবার সম্ভব নয়। দ্বীপের যেদিক শুধু যায় নীল আর নীল, আসলে সুন্দর। আমরা গেছিলাম, আকাশ আর সমুদ্রের নীল এখানে মিলেমিশে একাকার। তাই তো বিশাল পৃথিবীর বুকে সেন্ট মার্টিন যেন এক খণ্ড স্বর্গ। কথাগুলো বলেছিল বাঙালি ছেলে তানভীর তার জাপানি বন্ধু জেমসকে। আচ্ছা, তার মানে তানভীরকে আমরা তুলনা করতে পারি হচ্ছে আব্দুর রহমানের সাথে, কারণ আব্দুর রহমানও এভাবে বর্ণনা করতেছিল রহমান। আর এই জেমসকে আমরা তুলনা করতে পারি আমাদের গল্পের লেখকের সাথে। আচ্ছা, এবার একটু কোয়েশ্চেনগুলো দেখো যে উদ্দীপকের প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর সাদৃশ্যপূর্ণ দিক কোনটা? হ্যাঁ বলতো। একটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে স্বদেশের। একটু দেখো এই যে স্বদেশের প্রতি, স্বদেশের, হ্যাঁ, নৈসর্গিক, নৈসর্গিক সৌন্দর্য বর্ণনার দিকটা, সৌন্দর্য বর্ণনার দিক। দেখো তো এটা মিল পাইলাম না আমরা? যে এখানে এই তানভীর তার ফ্রেন্ড জেমসকে তার স্বদেশের সুন্দর একটা জায়গার বর্ণনা দিছে না? তার মানে এই যে এটা আব্দুর রহমান তো দিছিল পানশির সম্পর্কে বর্ণনা, এই দিকটা মিল পাওয়া যায়। আতিথেয়তা কিন্তু এই জায়গায় মিল নাই। এবার একটু দেখো উদ্দীপকে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনী খণ্ডাংশ। ইয়েস, খণ্ডাংশ। কতটুকু খণ্ডাংশ? দেখো এখানে খালি দেশের সৌন্দর্যের কথা বলা, হ্যাঁ, স্বদেশের সৌন্দর্য, অ্যাকচুয়ালি স্বদেশের সৌন্দর্য সম্পর্কে এই দিকটা কমন, হ্যাঁ, ধৈর্য এইটা কমন। বাট এখানে এই যে সরলতা, ইভেন আতিথেয়তা, এগুলা কোথায়? আফগানিস্তানের আবহাওয়া, আবহাওয়া, তারপর দেখো খাদ্যাভ্যাস, তারপর দেখো সংস্কার, এই জিনিসগুলা কি আছে? এই জিনিসগুলা এই জায়গায় অ্যাবসেন্ট, এই জিনিসগুলা এই জায়গায় অ্যাবসেন্ট। এবার বলো সৃজনশীল কি লিখতে পারবা না তোমরা? হ্যাঁ বলো, সৃজনশীল কি লেখা সম্ভব না? অবশ্যই সম্ভব।
বলো নাম্বার পাও না? আগে তো দেখতে হবে কোন দিকটা প্রকাশ পাইছে। দেখো তো, কক্সবাজারে রকিব ও নেপালের নবীন দুজনই কক্সবাজারের রকিব এবং নেপালের নবীন দুজনই চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। রকিব ঈদের ছুটিতে নবীনকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। দুজনে সমুদ্র সৈকত, পাহাড়, ঝর্ণা, বৌদ্ধবিহার, শহীদ মিনার প্রভৃতি স্থানে ঘুরে বেড়ায়। রকিবের পরিবারের অন্য সদস্যরাও তাকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে। তাদের আদর আপ্যায়ন এবং আতিথেয়তায় নবীন এতই মুগ্ধ হয়, সে বিদায় বেলায় অশ্রুসিক্ত হয়ে যায়। এখন দেখো তো আব্দুর রহমানের ক্যারেক্টারে কোন জিনিসটা কমন? এই বলেই দিছে আতিথেয়তা। তার মানে আমরা সুন্দর মতো এখানে লিখতেই পারি যে এই যে আতিথেয়তার দিকটা কমন, আতিথেয়তা, ওকে, থে ও তা, এই দিকটা কমন। এবার দেখো তো যে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর লেখক ও উদ্দীপকের নবীন এক না, ট্রু, এটা তো এক নাই, স্বাভাবিক। এক হবে 100% তো এক না, কারণ গল্পে তো আরো দিক প্রকাশ পাইছিল, অনেক কিছু। লেখকের সেখানে একটা কি বলে পেশাগত জীবন ছিল, তারপর শহরটা দেখা ছিল, তার একা থাকা ছিল, তার সেবকের সাথে তার একটা সম্পর্ক ছিল, কত কিছু ছিল, এটা তো মিলল না। এবার একটু দেখো পরবর্তী কোয়েশ্চেনটা। গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রয়েছে ভরি। আচ্ছা, এটা মনে হয় দেহ হবে, খানি রয়েছে ভরি। আচ্ছা, ও আচ্ছা, তুমি যাবে ভাই মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতার পাতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর দেহখানি রয়েছে ভরি। এই যে দেখো, এই যে স্বদেশের প্রতি, হ্যাঁ, স্বদেশের প্রতি কি বলতো, স্বদেশের প্রতি টান, বা আমরা এখানে স্বদেশ প্রেমটাকে ধরতে পারি। ওকে, পরবর্তী উদ্দীপকটা দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরাতন ভৃত্য কবিতায় পুরাতন ভৃত্য কেষ্ট সম্পর্কে কি বলছে দেখো তো। বড় প্রয়োজন, মানে আমার যখন অনেক প্রয়োজন হয় আমি তখন তাকে ডাকি, প্রাণপণ চিৎকার করি, যে অনেক জোরে ডাকি। কেষ্টা যত করি তারা নাহি পাই সারা, মানে যত তাড়াতাড়ি কাজটা সারতে চাই সে কাজটা করতে চায় না। খুঁজে ফিরি সারা দেশটা, 3খানা দিলে 1খানা রাখে, বাকি কোথা জানি না। 1খানা দিলে নিমেষ ফেলিতে 3 খাড়া করে আনে, মানে অমনোযোগী, প্রচুর পরিমাণে অমনোযোগী একজন ভৃত্য সে পাইছে। এটা কিন্তু টোটালি আব্দুর রহমানের বিপরীত। কি বলছে দেখো। দৃশ্যপটে 1 প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর সাথে সাদৃশ্যপূর্ণ ভাবটা হচ্ছে দেশপ্রেম। পরেরটা দেখো তো, দৃশ্যপট 2 এর কেষ্টার বিপরীত বৈশিষ্ট্যই প্রবাস বন্ধু কাহিনী আব্দুর রহমানের চরিত্রের বড় দিক। ইয়েস, মনোযোগের দিকটা, তার সরলতার দিকটা, তার ফোকাস থাকাটা, তন্ময় হয়ে থাকার দিকটা। আশা করি এই পুরাটা তোমরা ক্লিয়ার হইছো। তা আমার পক্ষে আজকে একটু তোমাদের ছেড়ে দিতে হবে আমাকে। আমি কোনো আগন্তুক নই, এটা বলতে পারবো না যে কালকেই দিব, এই কমিটমেন্টটা করতে পারতেছি না। একটু আমাকে সময় দাও, আমি এই কবিতাটা তোমাদেরকে দিচ্ছি। টোটাল বাংলা ফার্স্ট পেপার তাহলে আমাদের 2টা ক্লাস আটকাইছে। কপোতাক্ষ নদ, আমি কোনো আগন্তুক নই, এটা বই পড়া, আর বই পড়ার সাথে একটা কবিতা ছিল ওমর ফারুক, এই 2টা ক্লাস আটকানো আছে। হ্যাঁ, আমাকে একটু সময় দাও, আমি তোমাদের টাইম দিচ্ছি, সেই টাইমে আমি তোমাদেরকে পড়াই দিব না। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। এটাকে আমি সেভ দিয়ে দিলাম হচ্ছে প্রবাস বন্ধু স্লাইড। ওকে, স্লাইডস সেভ দিলাম। আর আরেকটা আমি সেভ দিচ্ছি হচ্ছে প্রবাস বন্ধু বই। শরীরটা ভালো না রে, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। ও, আর 2-3 দিনের মধ্যে মনে হয় আমাদের সাজেশন বইয়ের বাংলা অংশটা পেয়ে যাবা তোমরা। এটা হচ্ছে বুক, এটা কপি করতে পারবো না? ভাই কপি হয় না, ও হয়তো। আচ্ছা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।